দর্শক কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি চ্যানেল 9 এর বিশেষ ঈদ আয়োজন ঈদের সকাল। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং আমরা বরাবরই চেষ্টা করি আপনাদের পছন্দের মানুষদের সঙ্গে নিয়ে ঈদের অনুষ্ঠানগুলো সাজাবার। এবারও এর ব্যতিক্রম নয়। আজও আমাদের মাঝে এমন একজন পরিচিত মুখ আছে যাকে আমরা বরাবরই টেলিভিশনের পর্দায় দেখি, তবে হট সিটে খুব কম দেখা হয়, অর্থাৎ অতিথি হিসাবে খুব কম পাই। তবে এবার আমরা জোর করে তাকে নিয়ে আসছি যে আমাদের অনুষ্ঠানে আসতেই হবে, আপনার দর্শকেরা আপনাকে ভিন্ন রূপে দেখতে চায়। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থাপক ব্যাংকার নাজিয়া খানম কণা। স্বাগত আপনাকে, ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি এবং বরাবরই যখন আপনাদের মতো পরিচিত মুখদের সঙ্গে পাই, গল্প করার আগ্রহ বেড়ে যায়, আড্ডা জমে ওঠে। এটাই মানে আমার জায়গা থেকে আসলে এটাই আমি খুব বেশি এনজয় করি। শুরুতেই যদি একটু জানতে চাই, এবং আমি যতটুকু জানি যে আপনার পড়াশোনা হচ্ছে নোয়াখালীতে, কলেজ অবধি ওখানেই পড়াশোনা, তো অনেকটা সময় জীবনের ওখানে কাটানো, ওই ঈদটা আসলে কেমন কাটতো? নোয়াখালী মানে গ্রামে, আমি বড় হয়েছি গ্রামে, আমার জন্ম গ্রামে, বেড়ে ওঠা শৈশব কৈশোর সবই কিন্তু আসলে আমার গ্রাম কেন্দ্রিক। এবং গ্রামের ঈদ সেটা যে আসলে শহরের সাথে তুলনা করে সেটা বলা যাবে না। ঈদটা আসলে কেমন হয় এই কথাটা আমাকে বরাবরই সবাই বলে যে গ্রামের ঈদের সাথে আসলে কম্পেয়ার করা যায় না। ডিফারেন্সটা আসলে কি থাকে? ডিফারেন্স দুটো কারণে। একটা কারণ হচ্ছে যে আমি আমার এইচএসসি পর্যন্ত যেহেতু গ্রামে ছিলাম, ঈদ আমার কাছে মূলত মনে হয় যে শৈশব এবং কৈশোরে ঈদের আনন্দটা আসলে পরিপূর্ণভাবে বোঝা যায়। আর বড় হওয়া প্লাস হচ্ছে শহর কেন্দ্রিক ঈদ, সেটাতে একটা যান্ত্রিকতা আছে, কিন্তু গ্রামের যে ঈদ সেটার মূল আনন্দ থাকে। তখন একে তো ছোট ছিলাম, তারপর হচ্ছে ঈদকে ঘিরে যে আত্মীয় স্বজনরা সবাই বাড়িতে আসতেন, আমাদের চাচা জ্যাঠারা যারা আছেন তারা সবাই আসতেন, আশপাশের লোকজন আসতেন। সো ওই যে সবার রোজার শেষ দিক থেকে আসা শুরু, ওই তখন থেকে আসলে আমাদের ঈদটা শুরু হয়ে যায়। আচ্ছা, তো দেখা যায় যে 27 রমজানের পর থেকে মোটামুটি সবার ছুটি হয়, বাড়িতে আসা শুরু করে আত্মীয় স্বজন। ওই যে একটা আনন্দ, ওই যে একটা ঈদ, সেটা আমি বড় হওয়ার পরে আসলে আর কখনো পাইনি। সেটা গ্রাম একটা কারণ তো অবশ্যই, আরেকটা হচ্ছে যে শৈশব কৈশোরে আসলে ঈদের আনন্দটা ভালোভাবে বোঝা যায়। বড় হওয়ার সাথে সাথে ঈদের আনন্দ আমার মনে হয় অনেকাংশে আমাদের জন্য মলিন হয়ে যাচ্ছে। আচ্ছা, অনেকাংশে অবশ্যই মলিন হয়ে যাচ্ছে। তবে যেহেতু এটা একটা মুসলিম ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব, তো কিছুটা আমেজ মুখর, উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েই থাকে। আমি যদি একটু পরের দিকে যাই, সেটা হচ্ছে যখন আপনি ঢাকায় আসলেন পড়াশোনা করার জন্য, তখনকার ডিফারেন্সটা কি? তখন আসলে ঈদটা কিভাবে উদযাপন করতে শুরু করলেন? আমি ঢাকা আসার পরেও আমার হচ্ছে জীবনের বেশিরভাগ ঈদ আমার আসলে গ্রামে করা হয়েছে। এবং আমি একটা ঈদে অন্তত চেষ্টা করি যে পরিবার পরিজনের সাথে সবাইকে নিয়ে ঈদ করার, এবং ওটা না হলে আসলে ঈদটা আমার ইনকমপ্লিট মনে হয়, কারণ আমার যেহেতু শেকড়টা ওখানে। সো ঈদের ছুটি পেলে আমি সবসময়ই গ্রামে ছুটে যাওয়ার চেষ্টা করি। তবে এখন আসলে ব্যস্ততা বাড়ার সাথে সাথে দুটো ঈদে যেতে পারি না, একটা ঈদে যাই। তো এভাবেই আসলে কাটছে ঢাকা আসার পর থেকেও। আপনি তো একজন নিউজ উপস্থাপক, তো সেই জায়গা থেকে আপনার দায়বদ্ধতা অন্যদের থেকে একটু আলাদা, একেবারে টাইম টু টাইম সব কিছু মেনটেন করা। নিউজে আসলে কিভাবে আসা, সেই গল্পটা যদি একটু ছোট্ট করে বলতেন আমাদের। নিউজে আসা, অনেকে ভাবে যে আমি কি ছোটবেলা থেকে নিউজ প্রেজেন্টার হতে চেয়েছি কিনা। আমার এরকম কোনো আগ্রহই আসলে কখনো ছিল না যে আমি নিউজ প্রেজেন্টার হব। কিছু একটা করব পড়াশোনা শেষ করে, সেরকম একটা প্ল্যান ছিল। হুট করে আমি অনার্স যেদিন আমার রেজাল্ট দেয় সেদিন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম। সো শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমি এরকম পুরস্কার নিয়ে বের হওয়ার পথে গেইটে আমাকে এরকম একটা নিউজ প্রেজেন্টেশন কোর্স করতে পারেন, এরকম যে লিফলেট বিক্রি করে, সেই লিফলেট বিক্রি করছিল। তো আমরা কয়েকজন বন্ধু বান্ধব ছিলাম, সবাই বলছিল চল চল কাছেই তো, গিয়ে একটা অডিশন দিয়ে আসি, দেখি আমাদের ট্রেনিংয়ের জন্য নেয় কিনা। তো ওদের সাথে সাথে আমিও চললাম যে ঠিক আছে, যেহেতু না কোনো প্ল্যান না, অনার্স যেহেতু শেষ, মাস্টার্সের আগে হাতে একটু সময় আছে, এই সময়টায় ঠিক আছে 2 মাস 3 মাসের যদি কোনো কোর্স থাকে করে ফেলতে পারি। মানে নিউজ প্রেজেন্টার হবে এরকম কোনো না, বন্ধুরা সবাই যাচ্ছে আমিও তাদের সাথে গেলাম। এবং যাওয়ার পর ওখান থেকে একটা ফর্ম নিলাম, ফর্ম নিয়ে সেটা পূরণ করে সব বন্ধুরা মিলে অডিশন দিলাম। ওরা অবশ্য দুর্ভাগ্যজনকভাবে তাদের কাউকে আর সাথে পাইনি। আমি ওটা একটা সরকারি, যেহেতু একটা জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, তো ওখানে আগে অডিশন দিয়ে ট্রেনিংয়ের জন্য যেতে হয় আর কি, যে কোর্সটা।
তো সেখানে আমি সিলেক্ট হলাম তখন আচ্ছা চিন্তা করলাম ঠিক আছে 2 মাসের একটা কোর্স করে ফেলি। সেটা করতে গিয়ে আস্তে আস্তে আসলে নিউজের ভেতরের জিনিসগুলো জানা, সেটার সাথে ইনভলভমেন্ট, তারপরে ওটা আস্তে আস্তে একটু আগ্রহ তৈরি হলো যে হ্যাঁ আমি এই কাজটা হয়তো বা করতে পারি, যেহেতু আমাকে এখানে আমি ওই জিনিসগুলোর সাথে তখন অটো কিউ, তারপরে হচ্ছে টকব্যাক, এই জিনিসগুলোর ক্যামেরা, এগুলোর সাথে প্রথম জীবনে পরিচয় হওয়া। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে করা যায়। তারপর আমি কোর্স শেষ করে বাসায় তখনও ওরকম কোনো প্ল্যান নেই, অন্যান্য চাকরি বাকরি করবো সেরকম প্রিপারেশন নিচ্ছি। হুট করে একদিন পত্রিকার পাতায় বিজ্ঞাপন দেখে আমাকে বলছিল যে এখানে কিন্তু বিজ্ঞাপন দিয়েছে, লোক নিবে, তুমি করবে কিনা। তো এটার পরে আমার হাজব্যান্ড প্রথম আমাকে ওটা দেখায়, তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে অডিশন দিয়ে দেয়া যায়, দেখা যাক কি হয়। সো আমি প্রথম জীবনে অডিশন দিলাম নিউজ 24-এ, এবং প্রথম অডিশনেই সেখানে আমাকে সিলেক্ট করা হলো, ট্রেনিংয়ের জন্য পরবর্তী ধাপে পাঠালো। এবং সেখান থেকেও অনেক যারা ট্রেনিং করতে এসেছে অনেকের ভিড়ে আমরা 8 জনের মতো সিলেক্টেড হলাম, এবং সেখান থেকে আসলে এই জার্নিটা শুরু। তাহলে আমি যদি একেবারে এভাবে বলি যে ভাইয়া আপনাকে উৎসাহ করেছে এই জায়গাটায়, হ্যাঁ সেটা বলা যেতেই পারে। সাপোর্টটা এখন পর্যন্ত কিরকম পান? সাপোর্ট আসলে পার্টনারশিপটা এমন একটা বিষয়, সেটা হচ্ছে যে কখন আসলে 50-50-তে আমরা এটা চিন্তা করতে পারি না। মানে আমি বলবো যে হাজব্যান্ডের সম্পর্কটা হচ্ছে পার্টনারশিপ। সো সেখানে কখনো 80% আরেকজন 20% দিবে, কখনো 50-50 হবে, কখনো 30-70 হবে। সবসময় যে একরকম থাকবে তা না, তবে আরেকজন এসে এক জায়গায় যদি কমতি থাকে আরেকটা পার্টনার যেন সেটাকে এসে পূরণ করে দেয়, সো যেন সমানভাবে এগিয়ে যায়। যতটুকু সম্ভব চেষ্টা করছে। তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সব কিছু যেহেতু মেয়েদের উপর ডিপেন্ডেন্ট, সো মেয়েদেরকে আসলে ঘর বাইরে দুটো সামলিয়ে করতে হয়। আচ্ছা, তাহলে পারিবারিক কোনো বান্ডিংস পেয়েছেন কিনা, যেহেতু আপনি অন্য একটা সেক্টরে? এই ব্যাপারটা আসলে সবাই একটু ডিফারেন্টভাবে দেখে। পারিবারিক বাইন্ডিংস যদি বলি সেটা একদম ছোটবেলা থেকেই শুরু, ছোটবেলা থেকেই। কারণ হচ্ছে আমার এইচএসসি পরীক্ষার পরপরই কিন্তু আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা, সো বিয়ের পরে পড়াশোনা করাটা, বিয়ের পরপরই আমার হচ্ছে আমি কনসিভ করি, আমার একটা ছেলে আছে। তো আমার সন্তান হচ্ছে আমার এইচএসসি পরীক্ষার পরপরই, মানে বিয়ের পরপর আমার আমি সন্তান ধারণ করি, আমার সন্তান জন্ম দেই, এবং এরপরে আসলে আমার অনার্স মাস্টার্স করা। সো বাচ্চা নিয়ে ফ্যামিলিকে ম্যানেজ করে এই জিনিসগুলো এত সহজ আসলে ছিল না, কিন্তু আমার কাছে মনে হয় ইচ্ছে থাকলে, চেষ্টা থাকলে সহজ হয়ে যায়। কোনো কিছু আসলে অসম্ভব না, নিজের আগ্রহ থাকতে হবে। আর আপনার যদি আগ্রহ না থাকে, কেউ যদি আপনাকে পুশ করেও, তাও আসলে সম্ভব না আপনাকে ওই জায়গাটা পৌঁছে দেয়া। আচ্ছা, শুধু আপনি একজন উপস্থাপকও নয়, আপনি তার পাশাপাশি একজন ব্যাংকারও। তো ব্যাংকিং সেক্টরে কিভাবে আসা, মানে এটা কি সুইচ করা, না হচ্ছে শুরু থেকে ব্যাংকার হবার ইচ্ছা ছিল? ব্যাপারটা কেমন ছিল? আমি তো চ্যানেলে ফুল টাইম জব নেই, এরপরে হচ্ছে প্রেজেন্টেশন করতাম, প্লাস হচ্ছে আমি সাংবাদিকতাও করেছি। তো একটা সময় গিয়ে মনে হলো যে না, আমার আসলে প্যাশনের জায়গাটা ছিল না শুরুতে, বাট কাজ করতে গিয়ে এই জায়গাটার সাথে আমি অনেক বেশি ইনভলভ হয়ে পড়েছিলাম। কিন্তু পরে মনে হলো আচ্ছা এই জায়গাটা তো জানলাম, আমি আমার এই এক্সপিরিয়েন্সকে আর কোথায় আসলে এক্সপ্লোর করতে পারি। তো সেই জায়গা থেকেই আমাকে যখন একটা ব্যাংকে ডাকা হলো, তো আমি সেটা ফেস করে, এবং সেখানে আমাকে তারা আসলে ওই দায়িত্বটার জন্য তারা যোগ্য মনে করেছেন এবং আমাকে সেই দায়িত্বটা দিয়েছেন। এবং আমিও ভাবলাম যে নতুন কিছু আসলে চেষ্টা করা, বা নিজের সক্ষমতাটাকে দেখা, নিজের চ্যালেঞ্জটা নেওয়া, যে ওই জায়গাটায় আসলে আমি কতটা ভালো করতে পারি। তো এখন হচ্ছে ফুল টাইম ব্যাংকার, আর হ্যাঁ এটা প্যাশনের জায়গা, সেজন্য এটা আসলে ধরে রেখেছি। এই জায়গাটা খুবই ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা, তো সেটাই তার পাশাপাশি করছি। বাহ, চমৎকার। আরও গল্প করব, তবে এখন সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ঈদের সকালে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছে আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপস্থাপক ব্যাংকার নাজিয়া খানম কণা। আপু, আরও একবার স্বাগত আপনাকে। সো আপনি এত কিছু কিভাবে ম্যানেজ করেন? বিরতির আগে যেহেতু আমরা কথা বলছিলাম যে আপনি একজন উপস্থাপক ও ব্যাংকারও, তার পাশাপাশি আপনার একটা পরিবারও আছে সুন্দর, কিভাবে ম্যানেজ করেন? ম্যানেজ করা লাগে না। কখন জানেন? যখন আপনি কাজটাকে এনজয় করবেন। আমি আমার প্রত্যেকটা প্রফেশনকে খুব 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 এনজয় করি। আমি যখন
সকালে ঘুম থেকে উঠে আমার কাছে মনে হয় আজকে আমি ব্যাংকে যাব, আমার কলিগদের সাথে দেখা হবে, একটা হাতে যে কাজগুলো আছে এগুলো শেষ করব। সো আমি ওটা খুব এনজয় করি। একই সাথে নিউজ যেহেতু আসলে আমার একটা প্যাশনের জায়গা, সো নিউজ যখন পড়ি তখন আসলে সেটা নিজের জন্যই মনে হয় কিছু একটা করছি, ভালো লাগা একটা কাজ করছি, সো সেটাও আসলে ম্যানেজ হয়ে যায়। তার পাশাপাশি সংসার, আমি খুবই মানে নিজের সংসার আঁকড়ে ধরে থাকা একটা মানুষ। যদি আমি চাকরি নাও করতাম তাহলেও আমি আসলে আমি খুব সংসারী একটা মানুষ। আমার নিজের কাজগুলো আমার নিজে করতে ভালো লাগে, আমার বাসা আমার নিজের গুছাতে ভালো লাগে, আমার রান্না আমি নিজে করি। আপনি রান্না করারও সময় পান? আমি আমার বাসার রান্না আমি নিজে করি এবং আমার বাসার সবগুলো কাজ আমি নিজে করার চেষ্টা করি। আমার খুব ভালো লাগে, মানে আমার কিচেন হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা। আমার নিজের মানুষদের জন্য রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, তো সেই জায়গাটাও আমি আসলে সবসময় করি। আমি যদি বলি আপনার হাতের কোন রান্নাটা খেতে আপনার পরিবারের সদস্যরা বেশি পছন্দ করে? অনেক কিছু আছে, যেমন আমার ছেলে সবচেয়ে বেশি পছন্দ করে হচ্ছে আমার হাতের পাস্তা এবং হচ্ছে নবাবী সেমাইটা। আর বাসার অন্যরা হচ্ছে এক একজনের এক একটা পছন্দ, তবে সবাই মোটামুটি পছন্দ করে। আমি খুব খারাপ রান্না বোধহয় করি না। বাহ, চমৎকার। নিঃসন্দেহে খারাপ রান্না আপনি করেন না, আপনি খুব স্নিগ্ধ। তো সবকিছু কি মেনটেন করতে পারেন? মেনটেন বলতে রূপচর্চা করার সময় পান? রূপচর্চা করার সময় পাই না, আগে একেবারেই মানে গুরুত্ব দিতাম না, তবে এখন এই বিষয়টাকে মোটামুটি একটু গুরুত্ব দেবার চেষ্টা করি। বাট একটা আছে না, শিডিউল মেনটেন করে সবসময় হয়তো পারি না, তবে আমি চেষ্টা করি রাতে ঘুমানোর আগে ফেসটা ক্লিন করে এবং সেখানে একটু ময়শ্চারাইজার, একটু সিরাম, এই জিনিসগুলো ব্যবহার করতে চেষ্টা করি এবং স্কিনকে সবসময় হাইড্রেট রাখার চেষ্টা করি। পানি প্রচুর পরিমাণে খাই। এর বাইরে খুব বেশি স্কিন কেয়ার করার সুযোগ আমার হয় না। আচ্ছা, এছাড়া আপনি কি কি করতে পছন্দ করেন? আপনার কাজের বাহিরে কি কি করতে আপনার ভালো লাগে সময় কাটানোর জন্য? যদিও খুব বেশি একটা সময় পান না বোধহয়, বাট তারপর আমি দেখা যায় না, একটু সময় করে নিতে হয় প্রত্যেকটা মানুষের। সময় করে নিই এবং আমার ভালো লাগে হচ্ছে গান শুনতে, আমি ভীষণ পছন্দ করি। এবং এর পাশাপাশি হচ্ছে ঘর গুছাতে আমি খুব পছন্দ করি। সেটা আমার কাছে ঘর গুছাতে বলতে কি ডেকোর করতে? হ্যাঁ, আমার মতো করে। এবং আমি আমার বাসার যে ইন্টেরিয়র সেটাও আমি আমার নিজের ডিজাইনেই করেছি সবকিছু, তো সেটা খুব ভালো লাগে। এবং হচ্ছে রান্না করতে আমার খুব ভালো লাগে। আমি নিজে ড্রাইভ করি এবং ড্রাইভ করাটাও আমি বেশ এনজয় করি। গান শুনতে শুনতে আমি একা ড্রাইভ করছি, সেটা আমার কাছে মনে হয় করেন, আমি সেটাও দেখেছি। চেষ্টা করি, মানে আমি সবকিছু আমি যাই করি সত্যি বলছি আমি প্রত্যেকটা কাজ খুব এনজয় করে করি, যার কারণে আমার কাছে কাজগুলো প্রেশার মনে হয় না আমার কাছে। এবং আমার কাছে মনে হয় কি আমি আসলে সারাদিন যে খুব বেশি কাজ করেছি, বেশিরভাগ দিন আমার মনেই হয় না যে আমি আসলে কি করেছি, কারণ আমি কাজটা খুব এনজয় করি। আমি আমার সবগুলো রোল আমি এনজয় করি এবং যে কাজটা আমি এনজয় করি না সেটা আসলে আমি করিও না। আচ্ছা, রিস্ক নেওয়ার দরকার না, আমি যেটা পছন্দ করি না ওই কাজটা আমাকে দিয়ে আসলে করানো যায়ও না। আচ্ছা, আপনি তো বেশ সুন্দর, তো আপনার মানে যেহেতু আমরা চ্যানেলে আছি, কখনো কি এরকম অফার পেয়েছেন যে তুমি নায়িকা হবে কিনা, বা নাটকের, সিনেমার? হ্যাঁ, আমি নাটকের, মডেলিং এর প্রচুর অফার পেয়েছি। শখের বশে করা হয়েছে কখনো? না, আমি আসলে আমার প্যাশনটা যেহেতু ওইদিকে না, সো আমার আসলে সেজন্য ওগুলোতে কখনোই করা হয়নি। যতজনই বলেছেন আমি বলেছি আসলে আমি এই জায়গাটাতে অত কমফোর্টেবল না, সো আমি নিউজ পড়ি, এটা আমার জন্য ঠিক আছে। আর কিছু কিছু অনুষ্ঠান উপস্থাপনা করি, বাইরেও কিছু আউটডোরে উপস্থাপনা করি, এই পর্যন্তই। বাট নাটক, সিনেমার অফার পেয়েছি কিন্তু করা হয়নি, হবেও না। আচ্ছা, আরও গল্প করব, সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, গল্পের আড্ডায় সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের আয়োজন ঈদের সকালে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছে আমি নামিরা আহমেদ এবং আজ আমাদের মাঝে আছেন নাজিয়া খানম কণা। আপু, আরও একবার স্বাগত আপনাকে। গল্প করতে বেশ ভালোই লাগছে। এবার যদি আমি একটু জানতে চাই যে ঈদকে ঘিরে বরাবরই প্ল্যান কি থাকে? ব্যাংক তো ছুটি হয়ে যায়, সো ঈদের আগে সবাই হচ্ছে যতটুকু সবার সাথে কৌশল বিনিময় করে আসা, এবং হচ্ছে যে এখন তো আসলে সবাই ডিজিটাল হয়ে গেছে, সো ফোনে কিংবা টেক্সট করে তাদের খবর নেওয়া। প্লাস হচ্ছে আমি যে ঈদটা ঢাকায় থাকি ওটার একটা মূল কারণ হচ্ছে আপনিও আছেন এই প্রফেশনে, জানেন যে চ্যানেল তো আসলে বন্ধ হয় না, সো
একটা ঈদ আমরা যদি থাকি আরেকটা ঈদে আমাদের সহকর্মীরা তখন যেতে পারেন। আসলে ওই মিলিয়ে আসলে ঈদটা করা হয়। সো আমি একটা ঈদ আমার আসলে চ্যানেলেই করা হয়, নিউজ থাকে, সো সব সহকর্মীদের সাথে দেখা হয়, সেটার আলাদা একটা আনন্দ। আর নিজের ফ্যামিলির সাথে ঈদ করা সেটা তো কোনো কিছু দিয়ে আসলে প্রকাশ করা যায় না। তবে ঈদের আগের চেয়ে আমার ঈদের আগের দিনটা খুব বেশি ভালো লাগে, চাঁদ রাত যেটা বলে। সো ওই দিন একটা রান্না বান্না আমরা আগেই মোটামুটি অনেক কিছু গুছিয়ে ফেলি, একটু সারা রাত একটু বাইরে ঘোরার চেষ্টা করি। আর পরের দিন সবাই আসবে, নামাজ পড়তে যাবে, একটু এসে মিষ্টিমুখ করবে, সবার আত্মীয় স্বজনের বাসায় একটু যাওয়া চেষ্টা করি। আচ্ছা, একটু যেহেতু ছুটি পাওয়াই হয়, মানে আমি যদি বলি যে বরাবরই কিন্তু এরকম ছুটিটা আসে না যে একসাথে 3-4 দিন আমরা ছুটি পেলাম। তো ছুটিটা যখন পাওয়া হয় তখন কি দেশের বাহিরে বা ঢাকার বাহিরে পছন্দের কোনো ডেস্টিনেশন আছে কি যে যেতে পছন্দ করে? অনেকেই যেমন আমাকে যদি কেউ বলে যে কোথায় যাবে, আমি শুরুতেই বলবো কক্সবাজার, মানে এরকম একটা ব্যাপার, পছন্দের জায়গা। তো এরকম হয় কি? কক্সবাজার আমার মনে হয় সবার পছন্দের জায়গা, এবং যতবার যেতে বলবে আমার কাছে মনে হয় আমি কখনোই বিরক্ত হব না। কিন্তু ঈদে আমি না আসলে ঢাকার বাইরে বা দেশের বাইরে যাওয়াটা কম প্রেফার করি, কারণ এইটা আমাদের মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, আর এমন একটা উৎসব আমরা আসলে সুযোগ পাই নিজের পরিবার পরিজনদের সাথে কাটানো। সেই সময়টা আরেকটা জায়গায় গিয়ে ভ্যাকেশন কাটানোর চেয়ে আমার কাছে মনে হয় অন্তত ঈদের দিন বা ঈদের পর দিনটা নিজের আত্মীয় স্বজনের সাথে কাটানো, এটা সবসময় প্রেফার করি। এই জন্য ঈদে আমার কখনোই আসলে দেশের বাইরে হোক, ঢাকার বাইরে হোক, কিংবা কোনো রিসোর্টে হোক কাটানো হয় না। কারণ আমাদের চেয়েও না ঈদ, বললাম না যে শৈশব কৈশোরে ঈদটা সবচেয়ে আনন্দ, বাচ্চারা সবচেয়ে মজা পায়, এবং তারা যদি সেটা গ্রামের বাড়ি হোক, আত্মীয় স্বজন হোক, তাদের সাথে যদি একটু যেতে পারে, একটু দেখা করতে পারে, ওদের ঈদটা কিন্তু একদম ভিন্ন রকম হয়। আচ্ছা, ঈদ উল ফিতরে যে জিনিসটা এক্সট্রা থাকে বা বাড়তি পাওয়া, সেটা হচ্ছে সালামি। সালামি দেয়া হয় না নেওয়া হয়, কোনটা? খুবই দুঃখের একটা বিষয়, এখন আর সালামি পাই না। সালামি দিতে হয়। সালামি দেয় না? হ্যাঁ, সেটা মানে তারপর আগে যেরকম ছোট সবার কাছে সালামি পেতাম, এখন উল্টো হয়ে গেছে, প্রচুর সালামি দিতে হয়, এবং ওই সালামি দিতে গিয়ে মনে হয় যে আসলে অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, প্রত্যেকটা মায়ের একটা ব্যাপার থাকে যে আমি আমার বাচ্চার সালামিগুলো নিয়ে নিই, ঠিক আছে, ছোটবেলায় তাদের মারা নিয়ে নিয়েছে, তাই তারা এখন এই কাজটা করে। আপনি এই কাজটা করেন কিনা? আমি এই কাজটা কখনো করি না, এবং এটার জন্য আমি খুব বকা খাই সবার কাছে। সবাই বলে যে ওর সালামি তুমি ওর কাছে দিয়ে দিচ্ছ। আমার ছেলে আসলে মোটেও টাকা পয়সা সে ওয়েস্টেজ করে না, এবং সে গুছিয়ে কোনো একটা নিজের কোনো একটা কাজে হোক কিংবা আমাদেরকে গিফট দেয়, সে তার সালামির টাকা জমিয়ে। তো ওর সালামি আমি কখনো নেই না। তবে ওর খুব মন খারাপ থাকে, কারণ গ্রামে গেলে সব আত্মীয় স্বজন তো প্রচুর সালামি পায়, সো ও খুব গ্রামে যাওয়ার জন্য খুব আগ্রহী। আর আমি হচ্ছে ঢাকায় থাকলে যেহেতু কম তুলনামূলক পরিসরের মানুষজনের সাথে পরিচয়, সো দেখা যায় যে ঢাকার চেয়েও গ্রামে খুব পছন্দ করে, কিন্তু আমি সালামি কখনো নেই না আমার ছেলে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে একটা প্রশ্ন উত্তর আমি নিয়েই যাব। সেটা হচ্ছে যে ব্যাপারটা আপনি বললেন যে আপনার ছেলে আপনাকে গিফট করে বা আপনাদের গিফট করে, ছেলের কাছ থেকে পাওয়া বেস্ট গিফট কোনটা? অনেক কিছু গিফট করেছে ও আমাকে, তবে প্রথম যেটা আমাদের একটা অ্যানিভার্সারিতে আমার ছেলে তার কয়েকটা সালামির টাকা জমিয়ে আমাদের দুজনকেই পোশাক দিয়েছে। আমাকে একটা ড্রেস গিফট করেছে, ওর বাবাকেও একটা ড্রেস গিফট করেছে। ওটা ওর প্রথম দেয়া, তখন ওর বয়স 6 বছর। বাহ, ওটা একটা বেস্ট ফিলিংস ছিল যে সে তার টাকা তার বাবা মায়ের জন্য কিছু করতে চাচ্ছে। হ্যাঁ, বাহ, গল্পে আড্ডায় সময় শেষ, আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনাকে অনেক অনেক শুভকামনা রইল, আগামী পথ যেন সুন্দর এবং স্নিগ্ধ হয় আপনার। আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার সাথে কথা বলে আড্ডা দিয়ে খুব ভালো লেগেছে। আপনিও ভালো থাকুন, আপনার ঈদও সুন্দর কাটুক। দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, ঈদ মানে হচ্ছে আনন্দ। সেই আনন্দ আমরা যেন সবার সাথে ভাগ করে নেই, সবার মাঝে ছড়িয়ে দেই, আত্মীয় স্বজন ছোট বড় সবার মধ্যে এই ঈদের আনন্দটা যেন আমরা ছড়িয়ে দিতে পারি, ভাগাভাগি করে নিতে পারি। আপনারা ভালো থাকুন, আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক। ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ ভালো কাটুক।